চেনা চোখে অচেনা তুমি গল্প পার্ট ১৭। কম্পিউটারের উজ্জ্বল স্ক্রিনের ওপর ভেসে থাকা দুটো শব্দ মায়ার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। প্রজেক্ট লাবিব। এই নামটা তার কাছে শুধু একটা নাম নয়, এটা তার অতীত, তার বিশ্বাস, তার একমাত্র ভরসার প্রতীক। লাবিব খান, তার চাচাতো ভাই, খান পরিবারের সেই জটিল সম্পর্কের ভিড়ে একমাত্র বন্ধু যে তাকে কোনোদিন বিচার করেনি, যে তাকে আরিফের ব্যাপারে তথ্য দিয়ে এই মৃত্যুর মুখে আসতে সাহায্য করেছে, শুধু তার স্বপ্নের প্রতি সম্মান রেখে। যার উপর মায়া নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে এসেছে, সেই লাবিবের নাম আরিফের সুরক্ষিত গোপন পেন ড্রাইভের ভেতর একটা মারাত্মক ভাইরাসের উৎসের ফোল্ডার হিসাবে। এটা কিভাবে সম্ভব? মায়ার মনে হলো পায়ের তলার পৃথিবীটা যেন অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। নিঃশ্বাসটা বুকের ভেতর কোথাও আটকে গেছে। হৃৎপিণ্ডটা এমন বেসাহারা গতিতে ছুটতে শুরু করল যে তার শব্দ সে নিজের কানেই শুনতে পাচ্ছিল। চোখের সামনে কোডের শাড়িগুলো ঝাপসা হয়ে আসছিল, সবকিছু দুলছিল। তার প্রশিক্ষণের প্রথম এবং প্রধান নিয়ম ছিল বিপদের মুহূর্তে নিজের অনুভূতিকে বরফের মতো জমিয়ে ফেলা। কিন্তু আজ সেই বরফ যেন গলতে শুরু করেছে। সে জানে কাচের ঘরের ভেতর থেকে একজোড়া শীতল হিসেবি চোখ তার প্রতিটি ভাবভঙ্গি, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পলক পড়া পর্যবেক্ষণ করছে। আরিস তাকে পরীক্ষা করছে। এই মুহূর্তে সামান্যতম ভুল অভিব্যক্তিও তার জন্য মারাত্মক হয়ে উঠবে। সে দ্রুত নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল। ১, ২, ৩। গভীর শ্বাস নিল সে। AS4 তাকে শিখিয়েছিল, তোমার মুখ হলো তোমার মুখোশ, যতক্ষণ না তুমি চাইবে কেউ যেন সেই মুখোশের আড়ালের আসল চেহারা দেখতে না পায়। মায়া তার সমস্ত স্নায়বিক উত্তেজনাকে একটা অদৃশ্য বাক্সে বন্দী করে ফেলল। মুখের পেশিগুলোকে স্বাভাবিক করে সে এমনভাবে আচরণ করতে লাগল যেন নামটা তার কাছে বিশেষ কোনো অর্থ বহন করে না। এটা শুধু আরেকটা টেকনিক্যাল চ্যালেঞ্জ। ঠিক সেই মুহূর্তে কাচের দরজাটা নিঃশব্দে খুলে গেল। আরিফ ধীর পায়ে তার ওয়ার্কস্টেশনের দিকে এগিয়ে এলো। তার দামি ইতালিয়ান জুতার শব্দ এই নিস্তব্ধ পরিবেশে অস্বাভাবিকভাবে জোরালো শোনাল। তার হাঁটার ভঙ্গিতে ছিল এক ধরনের শিকারী বিড়ালের অলস কিন্তু মারাত্মক আত্মবিশ্বাস। কিছু পেলে মিসেস খান? আরিফের কণ্ঠে হালকা বিদ্রুপের সুর, কিন্তু চোখ দুটো স্ক্যানারের মতো মায়ার মুখ পরখ করছিল। মায়া স্ক্রিন থেকে চোখ না সরিয়ে তার প্রশিক্ষিত পেশাদারি গলায় জবাব দিল, ভাইরাসটা বেশ জটিল। একটা মাল্টিলেয়ার এনক্রিপশনের আড়ালে মূল কোডটা লুকানো। তবে যে এই ভাইরাসটা তৈরি করেছে সে একটা দাম্ভিক ভুল করে গেছে, একটা চিহ্ন রেখে গেছে, একটা প্রোটেক্টেড ফোল্ডার যার নাম প্রজেক্ট লাবিব। বলার সময় মায়া আরিফের দিকে চিরা চোখে তাকালো তার প্রতিক্রিয়া বোঝার জন্য। সে দেখতে চাইল এই নামে আরিফের চেহারায় কোনো পরিবর্তন আসে কিনা। কিন্তু আরিফের মুখ ছিল একটা পাথরের মূর্তির মতো নির্বিকার, যেন নামটা সেই প্রথমবার শুনছে। লাবিব? আরিফ নিখুঁতভাবে অভিনয় করে ভ্রুকুচকে বলল, নামটা চেনা চেনা লাগছে। তোমার কোনো পরিচিত? খান পরিবারের একজন সদস্য, আমার চাচাতো ভাই। মায়া ঠিক ততটাই শান্তভাবে উত্তর দিল। সে আরিফকে এক বিন্দু বুঝতে দিতে চাইল না যে এই আবিষ্কারে তার ভেতরটা কতটা ওলটপালট হয়ে গেছে। যে তাকে আরিফের ব্যাপারে প্রাথমিক তত্ত্বগুলো দিয়েছিল, শেষ বাক্যটা মায়া ইচ্ছে করেই যোগ করল। এটা ছিল একটা পাল্টা চাল। আরিফ এক মুহূর্তের জন্য চুপ করে গেল। তারপর একটা চেয়ার টেনে মায়ের পাশে বসে স্ক্রিনের দিকে ঝুঁকে বলল, বেশ ইন্টারেস্টিং। হতে পারে এটা একটা কাকতালীয় ঘটনা, আবার হতে পারে আমাদের শত্রু ইচ্ছে করেই তোমার পরিচিত নাম ব্যবহার করে তোমাকে মানসিকভাবে দুর্বল করার জন্য। এটা একটা ক্লাসিক সাইকোলজিক্যাল চাল। সে একটু থামল, মায়ের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, অথবা। আরিফ থেমে গেল, যেন মায়াকে নিজের উপসংহারে পৌঁছানোর সুযোগ দিচ্ছে। মায়া তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে সে বলল, অথবা হতে পারে তোমার সেই বিশ্বস্ত ভাইকেই পর্দার আড়ালের আসল খেলোয়াড়, যাকে তুমি মই হিসাবে ব্যবহার করে আমার কাছে পৌঁছাতে চেয়েছ। সেই মই হয়তো অন্য কারো হাতে তৈরি। আরিফের প্রতিটি কথা ছিল ধারালো ছুরির ফলার মতো, যা মায়ের বিশ্বাসকে কেটে টুকরো টুকরো করে দিচ্ছিল। সে মায়াকে আরও বেশি দ্বিধায় ফেলতে চাইছিল, তার ভেতরের ঝড়টাকে আরও তীব্র করতে চাইছিল। আপাতত এই ফোল্ডারের এনক্রিপশন ভাঙার চেষ্টা করো। ভেতরে কি আছে সেটা জানাটা বেশি জরুরি। আর হ্যাঁ, তোমার ভাইয়ের ব্যাপারে কোনো ব্যক্তিগত অনুভূতি যেন তোমার পেশাদারি কাজে প্রভাব না ফেলে। এখানে আবেগের কোনো দাম নেই। এজেন্ট AK7। শেষ সম্বোধনটা ছিল একটা স্পষ্ট মনে করিয়ে দেওয়া, তুমি কে এবং তুমি কোথায় আছো। আরিফ চলে যাওয়ার পর মায়া আবার কাজে মনোযোগ দিল, কিন্তু তার মন পড়েছিল বাংলাদেশে। তার মনে পড়ল দেশ ছাড়ার আগের রাতে লাবিব ভাইয়ের সাথে তার শেষ কথোপকথন। ফ্ল্যাশব্যাক, ঢাকার একটি পুরানো বাড়ির ছাদ। রাত তখন প্রায় গভীর। লাবিব ভাই তার হাতে একটা আনভেলাপ তুলে দিয়ে বলেছিল, মায়া, তুই সত্যি যাবি? আরেকবার ভেবে দেখ। আরিফ ভাই কিন্তু আগের মতো নেই। সে এখন কোন জগতে চলে গেছে তা আমরা কেউই জানি না।
লোকটা এখন অনেক বেশি বিপজ্জনক। তুই নিজেকে সামলাতে পারবি তো? পারতে আমাকে হবেই ভাইয়া, মায়া আকাশের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলেছিল। আমার কাছে আর কোনো উপায় নেই এজেন্সির অস্তিত্ব টিকিয়ে রাখতে, আর কিছু পুরনো হিসাব মেটাতে এ মিশনটা আমার জন্য জরুরি। আমি তোকে সব তথ্য দিয়েছি যা আমার পক্ষে জোগাড় করা সম্ভব ছিল। আরিফ ভাইয়ের ভার্সিটি, তার কিছু পরিচিত জায়গা, কিন্তু এর বেশি কিছু আমি জানি না। সাবধানে থাকিস, মনে রাখিস তোর পেছনে আমি আছি। যে কোনো প্রয়োজনে শুধু এই কোডটা ব্যবহার করে একটা মেসেজ পাঠাবি, আমি বুঝে নেব। লাবিবের চোখে ছিল স্ক্রিনে উদ্বেগ আর স্নেহ। বর্তমান সেই উদ্বেগের দৃষ্টি কি পুরোটাই অভিনয় ছিল? মায়া কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তার মন বলছে লাবিব ভাই বিশ্বাসঘাতকতা করতে পারে না, কিন্তু প্রমাণ যে তার বিরুদ্ধেই কথা বলছে। দুপুরের দিকে রিক এলো মায়ার কাছে, হাতে 2 মগ স্টিমিং হট কফি। একটা মগ মায়ার ডেস্কের উপর রেখে সে পাশের চেয়ারটা গায়ে লিয়ে বসল। কি খবর ভাবি? বসের দেওয়া প্রথম অ্যাসাইনমেন্ট কেমন লাগছে? মাথা ঘুরছে নাকি? রিকের হাবভাব সবসময় হালকা হলেও তার চোখে ছিল এক ধরনের গভীরতা যা সহজে পড়া যায় না। চ্যালেঞ্জিং, মায়া সংক্ষিপ্ত উত্তর দিল, চোখ তখনও স্ক্রিনে। রিক কফিতে চুমুক দিয়ে বলল, এই দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চেনা, তাই না? বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা, এই দুটো নিয়েই তো আমাদের কারবার। মাঝে মাঝে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই পেছন থেকে এমনভাবে ছুরিটা মারে যে আওয়াজও হয় না। আবার যাকে আজীবন শত্রু ভাবি সেই হয়তো বিপদের দিনে নিজের জীবন বাজি রেখে হাতটা ধরে। মায়া বুঝল রিক তাকে পরোক্ষভাবে কিছু বলতে চাইছে। সে স্ক্রিন থেকে চোখ সরিয়ে রিকের দিকে সরাসরি তাকিয়ে বলল, কি আপনি নিজের কথা বলছেন মিস্টার জেসন? ওই যে নিজেকে মীর জাফর বলেছিলেন সেদিন, কার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন? মায়ের এমন সরাসরি আক্রমণে রিক মুহূর্তের জন্য থমকে গেল। তার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে কফির মগের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাইকেই জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় ভাবি, আমিও নিয়েছিলাম। যার জন্য হয়তো কেউ আমাকে হিরো ভাবে, আবার কেউ ভাবে ভিলেন। দিন শেষে আমরা সবাই নিজের গল্পের নায়ক। এই বলে রিক আর কোনো কথা না বাড়িয়ে উঠে চলে গেল। কিন্তু তার কথাগুলো মায়ের মনে নতুন প্রশ্নের জন্ম দিল। আরিফ, রিক, লাবিব, এই ত্রিভুজের রহস্যটা ঠিক কি? কে বন্ধু আর কে শত্রু তা বোঝাটা ক্রমশই ডিফিকাল্ট হয়ে উঠছে। মায়াকে একটা উপায় বের করতেই হবে। তাকে লাবিবের সাথে যোগাযোগ করতে হবে, আরিফ বা রিকের নজর এড়িয়ে। কিন্তু কিভাবে? এই ভূগর্ভস্থ দুর্গের প্রতিটি কোণায় ক্যামেরা, প্রতিটি ডিভাইসে ট্র্যাকিং সফটওয়্যার। এখান থেকে একটা মাছি গলারও উপায় নেই। সে কয়েক ঘন্টা ধরে সিস্টেমটা পর্যবেক্ষণ করল। সে আরিফের চেয়েও ভালো হ্যাকার নয়, কিন্তু সে মানুষের মনস্তত্ত্ব বোঝে। প্রযুক্তিকে হারানো কঠিন, কিন্তু মানুষের ভুলকে ব্যবহার করা সহজ। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সেন্ট্রামনির সেই গৃহপরিচারিকারা, তাদের মুখে সবসময় নিকাব থাকে, তারা খুব কম কথা বলে, আর তাদের গতিবিধিও রহস্যময়। তাদের মধ্যে একজন ছিল বাংলাদেশি। মায়া ঠিক করল সে ওই মেয়েটিকে ব্যবহার করার চেষ্টা করবে। প্রযুক্তি যেখানে ব্যর্থ হয় সেখানে মানবিক যোগাযোগই একমাত্র পথ। সন্ধ্যা, সেন্ট্রামনি। আরিফ আর মায়া পাশাপাশি সোফায় বসে আছে, কিন্তু তাদের মাঝে যেন কয়েক মাইলের বরফ শীতল নীরবতা। বিশাল স্ক্রিনের টিভিতে কোনো একটা অ্যাকশন মুভি চলছিল, কিন্তু কারও সেদিকে মন ছিল না। মায়া সুযোগ খুঁজছিল কিভাবে সে ওই বাংলাদেশি মেয়েটির সাথে একা কথা বলতে পারে। কফি খাবে? আরিফ হঠাৎ নীরবতা ভেঙে প্রশ্ন করল। মায়া মাথা নাড়ল। আরিফ ইন্টারকমে একজন পরিচারিকাকে কফি আনতে বলল। মায়ের বুকটা ধুপ করে উঠল। ভাগ্যক্রমে সেই বাংলাদেশি মেয়েটি 2টো কফির মগ নিয়ে ট্রেতে করে এলো। মেয়েটি কফি টেবিলে রাখতে ঝুঁকতেই মায়া নিচু গলায় প্রায় নিঃশ্বাসের সাথে দ্রুত বাংলায় বলল, তোমার সাহায্য দরকার, খুব জরুরি। কাল সকালে আমার রুমের পেছনের বাগানের পুরনো উইলো গাছে নিচে এসো, কেউ জানবে না, তোমার জীবনের সওয়াল। মেয়েটি পাথরের মতো স্থির হয়ে গেল এক মুহূর্তের জন্য। তার নিকাবের আড়ালে চোখ দুটো ভয় বড় বড় হয়ে গেল। সে কোনো উত্তর না দিয়ে, এমনকি মায়ের দিকে না তাকিয়েই দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। মায়া জানে না সে তার কথা রাখবে কিনা, নাকি সরাসরি আরিফকে সব জানিয়ে দেবে। এটা একটা বিশাল বড় ঝুঁকি ছিল, কিন্তু এই মুহূর্তে তার কাছে আর কোনো উপায় ছিল না। আরিফ কফির মগটা হাতে তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, কালকে একটা লম্বা দিন আছে।
সকালে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স আছে এক সহযোগীর সাথে। সে বাংলাদেশ থেকে আমাদের নতুন প্রজেক্টের আপডেট দেবে। কে সে? মায়া যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে প্রশ্ন করল। আরিফ কফিতে একটা চুমুক দিয়ে সেই শান্ত শীতর গলায় উত্তর দিল, যা মায়ার শীতধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে দিল। লাবিব, লাবিব খান। মায়ার হাত থেকে কফির মগটা প্রায় পড়েই যাচ্ছিল। সে কোনো মতে নিজেকে সামলে নিল। আরিফকে সব জানে? সে কি ইচ্ছে করে এই ফাঁদটা পেতেছে, নাকি এটা সত্যি একটা কনফারেন্স যেখানে মায়া তার ভাইয়ের আসল রূপ দেখতে পাবে? তার চোখের সামনে কি লাবিবের বিশ্বাসঘাতকতা প্রমাণ হবে? আগামীকালকে সকালটা যে তার জীবনের সবচেয়ে কঠিন এবং দীর্ঘতম সকাল হতে যাচ্ছে তা নিয়ে মায়ের আর কোনো সন্দেহ না থাকল।